নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর, রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে, কথা নয় প্রমাণ, গুজব নয় সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। বাংলার রাজনীতিতে বারুদের গন্ধ, ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। জেলায় জেলায় শুরু রাজনৈতিক হিংসা থেকে বোমাবাজির ঘটনা। রাজ্য জুড়ে চলছে এসআইআর কর্মসূচি। শনিবার প্রকাশিত হয়েছে প্রথম পর্যায়ের সংশোধিত ভোটার তালিকা। এদিকে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক হিংসা। শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতির কি বদল হবে? এদিকে শুক্রবার রাতে উত্তর 24 পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারাসাত 1 নম্বর ব্লকে INTT-UC ব্লক সভাপতি সঞ্জয় দাস অধিকারীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। শুক্রবার রাত প্রায় 11টা নাগাদ দত্তপুকুর থানার অন্তর্গত স্টেশন রোড সংলগ্ন দেবনাথ পাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ, পরপর 2টি বোমা ছোড়া হয় তার বাড়ির উদ্দেশ্যে। সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎই বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে বারুদের তীব্র গন্ধ পান বলে জানান সঞ্জয় বাবু। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। রাত্রিবেলা 11:20-25 নাগাদ আমরা বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম সপরিবারে। রাস্তাঘাট যেরকম থাকে সেরকমই ছিল নর্মালি। তো হঠাৎ দেখি প্রথম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার বিভৎস জোরেই আওয়াজটা হয়েছে। হওয়ার পরে ঠিক সেকেন্ড 2-3 মতো ফের একটা আওয়াজ। হওয়ার পর আমরা যত দরজা খুলে বাইরে বেরিয়েছি দেখি প্রচন্ড পরিমাণ বারুদের গন্ধ। এলাকায় পুরো ধোঁয়া হয়ে রয়েছে। পাড়ার লোকজন সব বেরিয়েছে। কুকুরগুলো খুব জোরে চিল্লাচ্ছিল। তো আমরা যখন গেট খুলে বাইরে গেলাম, গেট খুলে বাইরে গিয়ে কাউকে কিছু দেখতে পেলাম না। পাড়ার লোকজন আমরা রয়েছি। যেহেতু আমি একজন দলীয় পোর্টফোলিও হোল্ডার এবং আমার মিসেস মেম্বার পঞ্চায়েত সমিতির, আমার নেতৃত্ব যারা আছে লোকাল, আমার ব্লকের সভাপতি অরিন্দম মুখার্জি, আমি তাকে ফোন করেছি, দাদা এরকম এরকম ব্যাপার। সে বলছে ঠিক আছে, বাড়ি থেকে বেরোস না এই মুহূর্তে। আমি না, পাড়ার লোকজন সবাই আছে, আমি বাইরে আছি। তো বলছে আমি থানায় ফোন করছি, পুলিশ ফোর্স যাচ্ছে। তো 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন এসছে। তারা এসে বিভিন্ন জায়গা দেখলো, তদন্ত করলো। কিছু সুতো টুতুগুলো জ্বলছিল আর কি, আর প্রচন্ড পরিমাণ বারুদের গন্ধ আর ধোঁয়াটা সেই মুহূর্তে অব্দি ছিল। হ্যাঁ, আওয়াজ পেয়েই উঠেছি, কিন্তু দেখতে তো পাইনি। কারা মেরেছে কিছু না না, খুব জোর আওয়াজ হয়েছে। আওয়াজ পর আমি শুয়েছিলাম, উঠে এসছি। উঠে দেখলাম ওই আগুন, বারুদ, খুব গন্ধ, ধোঁয়া হচ্ছে, এটাই দেখলাম। এর আগে এরকম তারপর আরেকটা ওই কিছুটা গেলে পরে শনি মন্দির ওখানে একটা আওয়াজ হয়েছে। আবার একটা কদমতলা ওখানে একটা আওয়াজ পেয়েছি। মোট 3টে আওয়াজ পেয়েছি। পুলিশ সূত্রে খবর, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক হিংসা নাকি অন্য কোনো কারণ, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। নির্বাচনের আগে চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। দুর্গাপুরের ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি। শুক্রবার রাত 9টার কিছু সময় পর তাদের বাড়ির সামনে কেউ বোমা ছুড়ে দিয়ে পালায়। বোমার আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। আমি ভেতরে ছিলাম খানিকক্ষণ আগে, 9টার খানিকক্ষণ আগে আমি দরজাটা দিয়েছি। দরজাটা দিয়ে আমি ভেতরে বসে সুপুরি গাছ আছে আমার, ওই সুপুরি কাটছিলাম বসে বসে। তার মানে হঠাৎ এরকম বোমের আওয়াজটা পেলাম, দিয়ে ভয়েতে আর আমি বেরোচ্ছিলাম না। আমার মেয়ে দৌড়ে এসছে ওই ঘর থেকে। এবারে বউ মেয়ে সবাই এসছে। তারপরে এইখানটা এসে বললো মা দরজাটা খুলো না। দিয়ে আমি আর দরজাটা খুললাম না ভয়েতে। অন্ধকার হয়ে গেছে, এই আলোতে একদম প্রচণ্ড অন্ধকার, ওই বোমাতে কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না। এবারে তবুও আমি সাহস করে বেরোইছি। বেরিয়ে চারিদিকে তাকাচ্ছি, লোকজন বেরিয়ে গেছে। দিয়ে তাকাচ্ছে যে কোথায় ফেললো বোমটা, বুঝতে পারছি না, বুঝলি তো। তারপরে তোমার চারিদিক খুঁজে, আমি মেয়ে আমরা চারিদিক খুঁজে কোন জায়গাটা ফেলেছে, কিন্তু বুঝতে পারলাম না। তার খানিকক্ষণ পরে লোকজন আসলো, তখন ওনারা বললো কোথায় ফেলেছে। আমরা তো বুঝতে পারছি না কোথায় ফেলেছে। তবে ওনারা দেখে এইখানটা বোমাটা। পুলিশ গাড়ি এসেছিল? হ্যাঁ, এইখানটায় ফেলেছে। কারা ফেলেছে কিছু করেছে বোঝা গেল? হ্যাঁ,
কারা এই না ঘটনা না না বাবা, আমরা দেখতে পাই না, কেন মিথ্যা বলবো আমি? বললো ধরুন আমার মেয়ে তো পার্টি করে, কোন পার্টি করে? ওই বিজেপি করে, বেশি দিন হয় না এই করছে। তো এবারে কেন আমাদের উপর এরকম করছে আমরা কিছু বলতে না, মিটিং টিটিং আমাদের ঘরে একটু একটু ভয়। এক্ষেত্রেও রাজনৈতিক হিংসা নাকি অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি দ্রুত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার। নিউজ ইন্ডিয়া। ভোটের আগেই ময়দানে কেন্দ্রীয় বাহিনী, জেলায় জেলায় রুট মার্চ শুরু। কোন জেলায় সব থেকে বেশি মোতায়েন দেখে নিন। বাংলার ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে প্রাথমিকভাবে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করে ফেলল কমিশন। পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় সব থেকে বেশি বাহিনী নামানো হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়, পিছিয়ে নেই কলকাতাও। আগামী 1 মার্চ রবিবার থেকেই রাজ্যের জেলায় জেলায় রুট মার্চ শুরু করে দেবে জওয়ানরা। কমিশনের হিসেব অনুযায়ী উত্তর 24 পরগনা জেলার 3টি পুলিশ জেলা এবং 2টি কমিশনারেট মিলিয়ে মোট 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সংবেদনশীলতা এবং ভৌগোলিক গুরুত্ব বিচার করেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কলকাতাতেও নামছে 12 কোম্পানি বাহিনী। রাজ্যের তরফে বলা হচ্ছে যে জুডিশিয়াল অফিসারদেরকে গোপনভাবে বলছেন কি কি তথ্য নিতে হবে, কি কি তথ্য, এবং প্রধান বিচারপতি তিনি জানেন না এই পুরো বিষয়টা। না আমরা কোনটা গোপন দিলাম এটা বলতে হবে না, কে গোপন দিচ্ছে, কখন গোপন দিচ্ছে, কে অ্যালিগেশন দিচ্ছে, আমাকে তো কেউ বলেনি। যদি কোনো গোপন দিচ্ছে তো আমাকে তো আগে বলতো, আমি সিও আছি এখানে। আর স্যার বলছি যে কেন্দ্রীয় বাহিনীকে জিপিএস ট্র্যাকার লাগানো হবে বা তাদের বডি ক্যামেরা থাকবে, যেটা আপনি কাল বলছিলেন, এটা কোনো স্পেসিফিক রিজন আছে স্যার? না, এটা স্পেসিফিক রিজন নেই। যে আমাদের যে পুলিশ অবজারভার এসছেন, যে পুলিশ অবজারভার ইসিআই পাঠিয়েছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন এটা করার জন্য। এটা কি বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য? কারণ এরকম অভিযোগ বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য। স্যার থোড়া হিন্দি মে বাতাইয়ে স্যার। ট্র্যাক করার জন্য, ওর কি জন্য? না স্যার, এটা কি আগে অভিযোগ হতো যে বাহিনী ঠিকঠাক কাজ করছে না, নিষ্ক্রিয় আছে, সেইটা? না না, এটা কিছু নেই। যেটা আগে কি হতো না হতো, আই এম নট কনসার্ন। এটা নতুন অবজারভার এসছেন, উনি বললেন যে আমি এরকমই করবো, যেটা আছে আমার এটাই রিকোয়েস্ট করছি, আমি ইসিআই যেটা উদ্দেশ দিচ্ছি, আমরা অ্যাডভাইস দিচ্ছি, উনি বললেন। স্যার পলিটিক্যাল পার্টিগুলো বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আসছে ঠিকই, কিন্তু তাদের এসপির আন্ডারে কাজ করতে হবে। নিশ্চয়ই এসপি এর কাজ করতে হবে। সেক্ষেত্রে তো রাজ্য পুলিশের ক্ষেত্রেই হচ্ছে ভাই এসপি, হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে, এটা কাজ জানে আইপিএস জয়েন করেছে, তো ইউজ করবে না এটা কি? রাজ্যের 35টি পুলিশ জেলা এবং কমিশনারেট মিলিয়ে মোট 240 কোম্পানি বাহিনী প্রথম দফায় মোতায়েন হচ্ছে। মুর্শিদাবাদের 2টি পুলিশ জেলা মিলিয়ে 16 কোম্পানি বাহিনী নামানো হচ্ছে। হাওড়ায় কমিশনারেট ও পুলিশ জেলা মিলিয়ে 15 কোম্পানি। দক্ষিণ 24 পরগনায় 3 পুলিশ জেলা মিলিয়ে 15 কোম্পানি মোতায়েন করা হবে। পূর্ব মেদিনীপুর ও হুগলিতে 14 কোম্পানি করে বাহিনী পাঠানো হচ্ছে। এছাড়া মালদহ ও নদিয়ার 2 পুলিশ জেলা মিলিয়ে 12 কোম্পানি, উত্তর দিনাজপুর 2 পুলিশ জেলা মিলিয়ে 11 কোম্পানি এবং দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দার্জিলিংয়ের পার্বত্য এলাকা ও শিলিগুড়ি মিলিয়ে 9 কোম্পানি, কোচবিহারেও 9 কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। পূর্ব বর্ধমানে 8 কোম্পানি, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতে 7 কোম্পানি করে বাহিনী মোতায়েন। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ারে 5 কোম্পানি এবং কালিম্পংয়ে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামছে। 1 মার্চ থেকে যে 240 কোম্পানি বাহিনী নামছে তার মধ্যে সিংহভাগই সিআরপিএফ 110 কোম্পানি। এছাড়াও থাকছে বিএসএফ 55 কোম্পানি, আইটিবিপি 27 কোম্পানি, এসএসবি 27 কোম্পানি এবং সিআইএসএফ 21 কোম্পানি। স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশ, প্রতিটি কোম্পানিতে অন্তত 72 জন করে জওয়ান থাকতেই হবে। অর্থাৎ প্রথম দফাতেই প্রায় 17,000 জওয়ান নামছেন বাংলার পথে। শনিবার 28শে ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি তার ঠিক পরের দিন অর্থাৎ 1 মার্চ থেকেই বাহিনী নামার কথা থাকলেও শনিবার থেকেই বাহিনীকে রুট মার্চ করতে দেখা যায় বেশ কিছু জায়গায়। 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছাবে। নিউজ ইন্ডিয়া।
শহরের মহিলা নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ। মহিলারা যাতে রাস্তায় নিরাপদভাবে চলাফেরা করতে পারেন সেই জন্য প্রস্তুত গোলাপী বাহিনী। শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশ এক বিশেষ উদ্যোগ নিয়েছে। শহরের নারীদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে, এটা আমরা আগেও শুনেছি। কিন্তু এই শহরে বহু উদাহরণ রয়েছে যেখানে বিন্দুমাত্র এই কর্তব্য পালন করতে দেখা যায়নি অতীতে। সেই বিষয় মাথায় রেখে এবার দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হলো। মহিলারা যাতে নিরাপদভাবে রাস্তায় চলাফেরা করতে পারেন এবং অফিস ফেরত মহিলা যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, শুধু তাই নয়, তাদের কোনো অভিযোগ থাকলে যাতে তারা জানাতে পারেন, তারই জন্য 28শে ফেব্রুয়ারি থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে পিঙ্ক বুথ চালু করা হলো। মহিলারা যাতে, যারা কর্মরত মহিলা আছেন, যারা সন্ধ্যে থেকে রাত্রে একটু বেশি রাতে অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের রাত মিনিটে সন্ধ্যে থেকে রাতের মধ্যে সময়টায় যাতায়াতের সময় যারা তাদের যে নিরাপত্তা সুরক্ষা আরও সুনিশ্চিত করা যায়, আরও সুদৃঢ় করা যায়, সেই উদ্দেশ্যে সেই বিষয়টি মাথায় রেখে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। আপনারা দেখবেন, একটা হচ্ছে পিঙ্ক বুথ। কলকাতা শহরের 5টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে, আপাতত 5টি, পরে সংখ্যাটা আরও বাড়বে, আগামী দিনে আমরা সংখ্যাটা বাড়াবো। শ্যামবাজার 5 পয়েন্ট, কাঁকুরগাছি, হাটকো বা উল্টোডাঙ্গা মোড়, হরিহাট এবং বেহালা চৌরাস্তা, এখানে আমরা 5টা পিঙ্ক বুথ করছি, যেখানে মহিলা অফিসার এবং মহিলা কর্মীরা আপাতত যেটা ঠিক হয়েছে সন্ধেবেলা বা বিকেলবেলা 5টা থেকে রাত 11টা অবধি তারা মোতায়েন থাকবে, যাতে পথ চলতি অফিস ফেরত যারা মহিলারা তারা এখানে কোনো রকম সমস্যায় কোনো অসুবিধায় পড়লে তারা প্রয়োজনীয় সহায়তার জন্য এই পিঙ্ক বুথগুলোতে তারা যোগাযোগ করতে পারবেন। এই পিঙ্ক বুথগুলিতে এলাকার সমস্ত সিসিটিভির ফিড আছে, ওয়্যারলেস আছে, টেলিফোন আছে, ফার্স্ট এড বক্স আছে এবং মহিলা কর্মীদের চেঞ্জিং রুম এবং ওয়াশরুমও আছে এবং প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক তথ্য, এই এলাকায় কাছে ডাক্তারখানা কোথায়, থানার নম্বরটা কোথায়, বাস রুট কী, কোথায় মেট্রো স্টেশন বা অন্য যে কোনো প্রাসঙ্গিক তথ্য তারা এখানে পাবেন, সেই সহায়তাটুকু পাবেন। আমাদের মনে হচ্ছে রাস্তায় মহিলারা যখন ফিরছেন তখন সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটা পিঙ্ক বুথ থাকলে তারা আরও অনেক দ্বিধাহীনভাবে, আরও নিঃসংকোচে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন। আপাতত ঠিক হয়েছে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত তারা মোতায়েন থাকবে, যাতে পথ চলতি অফিস ফেরত মহিলারা কোনো রকম অসুবিধায় পড়লে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে পারে এই পিঙ্ক বুথগুলি। এই পিঙ্ক বুথগুলিতে এলাকার সমস্ত সিসিটিভির ফিড দেওয়া থাকবে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ কমিশনার। এটা হলো অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। এখানে উইনার্স বাহিনী আছেন, যারা মোটর সাইকেলে ঘোরেন, বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা বাহিনী। এই শাইনিং নামকরণটি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উইনার্স নামটিও তারই দেওয়া বলে জানিয়েছে কলকাতা পুলিশ কমিশনার। আপাতত ঠিক হয়েছে সাইনিং মোবাইলগুলো কলকাতার বিভিন্ন জায়গায়, যেমন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবং শহরের আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তা, যেটা সাধারণত মহিলারা অফিস থেকে ফেরার পথে ব্যবহার করেন, সন্ধ্যে থেকে রাত 2টো পর্যন্ত সেখানে এরা টহল দেবে। তবে পরিস্থিতি অনুযায়ী দিনের সময়টা পাল্টাতেও পারে। ক্রমাগত পেট্রোলিং হবে, সেটা কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে। মহিলা পুলিশ কর্মী এবং অফিসাররাই তাতে থাকবেন। নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক।